বাংলাদেশের অন্যতম উর্বর ভূমির এলাকা দিনাজপুর। এখানে আমরা কিছু অদ্ভুত খাবারের সন্ধানও পেয়েছি, যেমন নাপা শাক, সজনে পাতা, কচু পাতা, পুঁই শাক, কুমড়া শাক, বথুয়া, কাকড়ি, বাপড়ি, শলুক, ধনিয়া, এমন সব মিলিয়ে একটা খাবার যার নাম হচ্ছে প্যালকা। আজ এই প্যালকা খাবার জন্য দিনাজপুরের বউ শেফ তমা এসছে আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায়। তমা, কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি বিক্রমপুরের মেয়ে, বাবার বাড়ির রান্না রেখে মানে শ্বশুর বাড়ির রান্নার রেসিপি কেন নিয়ে এসেছো? এখানে আবার অনেক পরিচিত আপুরা, অনেক পরিচিত শেফরা এসেছেন, এন্ড মোস্ট অফ দেম দেখেছি যে বিক্রমপুরের খাবারকে রিপ্রেজেন্ট করেছেন। এবং আমি বলে রাখি যে আমাদের এখানে বিক্রমপুরের শেফই বেশি এসছে। হ্যাঁ, এমন আপনিও তো বিক্রমপুরের। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে মনে হলো যে না, একটু বিক্রমপুরকে, ইভেন আমিও বিক্রমপুরকে অনেক রিপ্রেজেন্ট করেছি, তো এখন মনে হলো যে না, বিক্রমপুরটাকে একটু সাইডে রেখে কেননা উত্তরবঙ্গ বা নিজের শ্বশুর বাড়ির এরিয়ার খাবারগুলোকে একটু রিপ্রেজেন্ট করা যায়। আর তাছাড়া এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যেহেতু আছে প্যালকা, আমরা সেজন্য প্যালকাটা কিনেছি, তাই তো? জি। ওকে, চলো তাহলে আমরা দেখি। তমা, আমাদের বিশেষ রেসিপি হচ্ছে প্যালকা। প্যালকা রান্না করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে যদি সেটা তুমি দেখিয়ে দাও দর্শকদের জন্য, তাহলে খুবই ভালো হয়। ওকে, তার আগে বলে দিই আপু, প্যালকা রান্না খুবই বেসিক, আমাদের বাসায় যেটা অ্যাভেলেবল ঠিক সেই জিনিসগুলো দিয়েই হয়। এন্ড আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ইনগ্রেডিয়েন্ট খুবই কম। সো এখানে আমার আছে শাক, এটা হচ্ছে মেইন কোর ইনগ্রেডিয়েন্ট। আমি এখানে 3টা টাইপের শাক আজকে ইউজ করেছি। এখানে আছে কচু শাক, পুঁই পাতা, আর আছে কলমি শাক। আর এটাতে একদম কোনো ধরনের তেল ব্যবহার করা হবে না, একদম লেস অয়েলে ফুল রান্নাটা হবে। তো এখানে আমার 3টা টাইপের শাক আছে। এখানে আছে আমার ব্যাপারটা হচ্ছে চাইলে আমি সব রকম শাক নিতে পারি, বাট এখানে আমরা আজকে 3টা নিয়েছি। বাট সিজনের উপর ডিপেন্ড করে, যেমন এখন অফ সিজন পালং শাক পাবো না আমি, এখন আমি সজনে পাতা পাবো না, তাই এই সিজনে আমার যেটা অ্যাভেলেবল আমি সেটাই করব। এখানে আছে আমার গার্লিক, মানে রসুন আর কাঁচা মরিচ, দুটাকে আমি থেতলে নিয়েছি। দিনাজপুর অঞ্চলের একটা জিনিস আছে, সেটা আমাদের যেমন আমরা পাটা পুতা বলি, পাটায় বাটা মশলা বা পাটায় বাটা ভর্তা খুব মজা, সেরকম দিনাজপুরে আছে বাটনা পিসনি। আচ্ছা, বেসিক্যালি এই মশলাটাকে, রসুনটাকে আর কাঁচা মরিচটাকে, কেউ কেউ চাইলে এখানে আদাও ইউজ করতে পারে, বাট আমি আদা ইউজ করছি না, কারণ আমি এখানে শুধু রসুন আর কাঁচা মরিচ ইউজ করছি। ওটাকে আমি বাটনা পিসনিতে থেতলে নিয়েছি। এন্ড এখানে আছে আমার সল্ট, এখানে আছে খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা আমার শাকটাকে সিদ্ধ হতে খুব বেশি সহযোগিতা করবে। আর এখানে আছে লেবু। হ্যাঁ, লেবুটা কেন এটা আমি রান্নার মাঝখানে শেয়ার করব। তো আমার আছে শুকনো মরিচ। না, শুকনো মরিচটা গার্নিশিং এর জন্য জাস্ট আমি রেখেছি। ওকে, হ্যাঁ ঠিক আছে, শুরু করি তাহলে। আমরা কি করছি? ফার্স্ট আপু আমাকে স্টোভটা একটু অন করে দিবেন। এন্ড পানিটা, এখানে পানিটা আপু টোটালি আন্দাজের উপর, যেহেতু আমার শাকের পরিমাণটা এখানে বেশি আছে, আমি এখানে বেশি পানি ইউজ করব না, সামান্যই দিব, কারণ শাকের নিজস্ব একটা পানি বের হয় শাকে, সব সময় আমরা দেখি সেটা। ওকে, আমি এখানে হাফ জারের মতো পানি দিয়ে দিলাম। ওকে, এখন আমি দিব এখানে সল্ট। সল্টটা দেওয়ার আরেকটা কারণ আছে, কারণ আমি যদি সল্টটা দেই তাহলে আমার পানিটা কিন্তু তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে, প্লাস পুরাটা যে পানিতে সল্টটা গেলে শাকের মধ্যেও কিন্তু সল্টটা ভালো মতো যাবে প্রপারলি। তো আমি এখানে হাফ টিস্পুনের মতো সল্ট দিচ্ছি। আচ্ছা, লাগলে আমি পরে আবার অ্যাড করব। প্যালকা বেসিক্যালি খুবই হেলদি একটা খাবার। আচ্ছা, প্যালকাটা খুবই হেলদি। এটা আসলে যেহেতু দিনাজপুর নর্থ বেঙ্গল সাইডের, তো দিনাজপুরের সাথে ইন্ডিয়ান ফুডের কিন্তু বেশ মিল আছে। এটাকে কি শ্যালকাও বলা হয় নাকি কোথাও কোথাও? হ্যাঁ, কোথাও কোথাও আপু শ্যালকাও বলা হয়, মানে কেউ কেউ বলে এটাকে প্যালকা শোলকা, কেউ কেউ বলে আবার এটাকে শুধু শ্যালকা। অঞ্চল ভেদে নামটা মানুষ ভেদে আসছে প্যালকা শোলকা। আপু আমার পানিটা বয়লিং টেম্পারেচারে চলে আসছে। আমি এখন যেটা করব, এই মশলাটা দিব। এখানে একটা হোল রসুন আছে, একটু বড় সাইজের, ওটাকে আমি থেতলে নিয়েছি। আর কাঁচামরিচ এখানে 3টা আছে। ঝালটা আপু যার যার নিজের উপর ডিপেন্ড করবে, যে যতটুকু ঝাল খাবে সে ততটুকু দিয়ে নেবে।
জাস্ট গার্লিকটা আর এখানে গ্রিন চিলিসটা দেওয়ার পর আমি এটাকে বেশি না 2 থেকে 3 সেকেন্ডের মতো একটু পানিতে এটা স্প্রেড হওয়ার জন্য চান্স দিলাম। এখন আমি এখানে আমার শাকগুলো দিয়ে দিব। ওকে, এখানে পুঁইয়ের ডাঁটাটাও আছে, হ্যাঁ, তারপরে কচুর ডাঁটাটাও আছে, একটু একটু কলমিরও ডাঁটা আছে। আমরা ডাঁটাটা সহই একটু একটু করে নিয়েছি, কারণ একটা শাকের আপু প্রত্যেকটা জিনিসের নিউট্রিশন আছে। তো আমি যদি এখান থেকে যে কোনো জিনিস ফেলে দেই আমার নিউট্রিশন কিন্তু চলে গেল। এই পর্যায়ে আপু আমাদের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম থাকবে। আচ্ছা, হ্যাঁ, আমরা ফ্লেমটাকে কোনোভাবে হাই করব না। আমি একটু ঢেকে দিলাম, ঢাকনাটা আমি কিছুক্ষণ পর তুলে ফেলবো, কারণ আমি ঢাকনাটা যদি বেশিক্ষণ দিয়ে রাখি আমার শাকের যে কালার আছে ওটা নষ্ট হয়ে যাবে। তো জাস্ট আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য দিচ্ছি, এরপর আমি ঢাকনাটা তুলে নিব। আচ্ছা, ঢাকনা তোলার পরে আমাদের আর কি করতে হবে? ঢাকনা তোলার পর বেসিক্যালি মোটামুটি এটা রেডি হয়ে যাবে, বাট ওখানে আমি একটু কিছু জিনিস অ্যাড করব। লাইক এখানে আমি একটু লেমন জুস দিব। আচ্ছা, লেমন জুসটা আমি এই কারণেই দিব কারণ এখানে আমার কচু শাক আছে, গলায় ধরতে পারে। সো সেই ক্ষেত্রে এটা ছোট্ট একটা টিপস যে কচু শাকে যদি সামান্য একটু লেমন জুস অ্যাড করা যায় তখন ওই গলায় ধরার জিনিসটা থাকে না। ওকে, ফাইন। শাকটা কিন্তু মজে গেছে না? মজে গেছে অলরেডি। আমরা কালারটাও খুব সুন্দর আছে, একদম গ্রিন। এখন এই ক্ষেত্রে আপু আমাদের আরেকটা স্টেপ আছে যেটা আমরা করব। বেসিক্যালি প্যালকা তো একটু মানে সুপি টাইপের হবে, সেই ক্ষেত্রে আমার শাকটাকে কিন্তু ম্যাশ করতে হবে, বাট পুরোপুরি ম্যাশ করব না, বাট আমার মুখে যাতে লাগে আমি ওভাবে করে ম্যাশ করব। সো আমি আজকে এটা দিয়ে ম্যাশ করে দিচ্ছি, বাট ইটস বেটার যে বাসায় যে আমাদের ডাল ঘুটনে আছে ওটা দিয়ে জাস্ট করলেই ভালো হতো। সাবধানে এই প্রসেসটাও সাবধানে করতে হবে, কারণ এটা যদি ছিটে আসে আমার যে কোনো ধরনের একটা ক্ষতি হতে পারে। তাই আস্তে আস্তে তাড়াহুড়া না করে আস্তে আস্তে করব। শাকের একটা ফ্লেভার তো পাচ্ছি। কত রকম খাবার আছে আসলে, আমাদের দেশীয় খাবার, কিন্তু আমি যেমন কখনো শুনিনি, কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখলাম। নরম হয়ে গেছে। এবার আমরা কি করছি? এবার আমরা যেটা করছি, আমরা এখানে আরো কিছু গার্লিক আর কাঁচামরিচ, বেসিক্যালি আমরা কিন্তু যখন করি, আমি যদি এটাকে কন্টিনেন্টাল হিসেবে প্রেজেন্ট করতে যাই এটা কিন্তু আমার ক্রিম অফ স্পিনাচ স্যুপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু গার্লিকটা ইউজ করা হয়, বাট আমি যদি একটু ক্রিম অ্যাড করি এটার মধ্যে তাহলে আমার কিন্তু স্যুপ হয়ে যাবে। চোলা নাই স্যুপ হয়ে গেল। এটা দিলাম। এখন আমি এখানে যেটা দিব লেমন জুস। লেমন জুস একটু চিপে দিলাম, আর এই যে আমার যে খাবার সোডাটা আছে এটা সামান্য পরিমাণ দিব, জাস্ট পিঞ্চ অফ। এটা কিন্তু সিদ্ধ আমরা দেখলাম যে অলমোস্ট হয়েই গেছে, তারপরেও যে আমরা সোডাটা দিলাম, মানে এটা দেয়া কি আসলে জরুরি, মানে দিতেই হবে? বেসিক্যালি এটা কি সোডাটা যেটা করবে শাকের একটা যে পিচ্ছিল ভাব আছে ওটাকে ধরে রাখবে, না হলে যেটা দেখা যায় শাকের পানিটা, যেহেতু আমরা এখানে পানি দিয়েছি, সো দেখা গেছে যে আমি যদি এখানে এক্সট্রা করে শাকের পানিটা অনেক সময় এটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে যায়। আচ্ছা, জিনিসটা স্মুথ হবে না, ছাড়া ছাড়া থেকে যাবে। এটা কিন্তু দেখেন আপু এখানে কিন্তু আমার গ্রেভিটা একদম ছাড়া ছাড়া না, মানে আমার শাকটা উপরে ভাসছে না, বন্ডিংসটা আছে, একটা কথা যেটা আঠালো ভাব আছে। সো আমি এই বন্ডিংসটাই আসলে চাচ্ছিলাম। ওকে, সো আপু আমার প্যালকা ইজ রেডি। সো আমরা এখন ফ্লেমটা অফ করে দিব। ব্যাস অফ। এবার আমরা সার্ভ করব। সার্ভিং এ চলে। এখানে আরেকটা বিষয় বলে রাখি আপু, আমি কিন্তু লেবুর রসটা দেওয়ার পর বেশিক্ষণ এটা চুলায় রাখিনি, কারণ আমি যদি বেশি লেবুর রস দেওয়ার পর বেশিক্ষণ চুলায় রাখতাম আমার ডিশটা কিন্তু তেতো হয়ে যেত, কারণ লেবুর রসটা সব সময় দিলে এটাকে লাস্টে দিতে হবে, একদম শেষমেশ। ওকে, এটার সাথে একটু গরম ভাত যদি রান্না করা থাকতো, জাস্ট দিনাজপুরের চালে, মানে দিনাজপুরের চাল তো পৃথিবী প্রসিদ্ধ একেবারে, কাটারি ভোগ চাল, তাহলে তো আর কোনো কথাই থাকতো না। কালারটা কি সুন্দর গ্রিন লাগছে না দেখতে? জাস্ট উপর দিয়ে এখন আরেকটু সুন্দর দেখানোর জন্য এই যে আমার যেটা আছে গার্লিকটা আছে ওইটা দিয়ে দিব, তাহলে কালারটা আরো বেশি ফুটে উঠবে, কারণ গ্রিনের মধ্যে হোয়াইট সেপারেশন আসবে। মোটামুটি রেডি। পরিবেশনটা একটা ইম্পর্টেন্ট থিং আসলে খাবারের ক্ষেত্রে, তাই না? এখন উপর দিয়ে জাস্ট আমি একটু লেবুর সাথে কি আমরা কচু পাতা দেখছি? লেবুর সাথে এখানে মিক্সড শাক আছে, যেই শাকটা আমি ইউজ করেছি ওখান থেকে কিছু নিয়ে আমি একটু একটু করে দিয়েছি, সাজানোর জিনিস হয়ে গেছে।
বেসিক্যালি গার্নিশিং বা যেটা রান্না সেটা হচ্ছে আমার ভিতরে যেটা যাবে সেটারই অংশ, হ্যাঁ সেটাই অংশ হতে হবে। কত সিম্পল একটা ডিশ, মানে জানি না বলে কখনো খাওয়া হয়নি। আমিও জানতাম না যদি দিনাজপুরের বউ না হতাম। তো আপু তৈরি হয়ে গেল আমার পেলকা। বাহ, চমৎকার পেলকা, খুব সুন্দর, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মানে সবুজে সবুজ, একেবারে সবুজারণ্য পুরো, কি সুন্দর লাগছে। আমি শাকের ঘ্রাণটা পাচ্ছি। এমন সিম্পল একটা রেসিপি এবং একেবারে অন্য স্বাদের, অন্য রকম হেলদি, এরকম একটা রেসিপি বাসায় রান্না করে খাওয়াই যায়, তাই না? আমাদের পেলকা রেডি হয়ে গেল। এরপর আমরা চলে যাব আমাদের সেকেন্ড রেসিপিতে। সেকেন্ড রেসিপি কি থাকছে? ডিম দিয়ে আলুর ঘাটি। ডিম আলুর ঘাটি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে একটু দর্শকদের জন্য দেখে দাও প্লিজ। সবার আগে আমাদের যেটা লাগছে ডিম, যেহেতু ডিম দিয়ে আলুর ঘাটি সেহেতু, আর লাগছে আলু। আমার এখানে লাগছে পেঁয়াজ, 1 কাপের মতো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আছে বাটা মশলা, হলুদ বাটা, লাল মরিচ বাটা, আছে আমার এখানে ধনিয়া বাটা। কারণ এই রান্নাটায় আমি যত বাটা মশলা ইউজ করব তত বেশি রান্নাটার টেস্ট বাড়বে। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, দুটো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে আছে হোল স্পাইসেস। একটু বলে রাখি আপু, বেসিক্যালি যদি আমি অথেন্টিক রেসিপির কথা বলতে যাই তাহলে সেটাতে আমার হোল স্পাইসেস গুলো যাবে না। সেই ক্ষেত্রে আমার হোল স্পাইসেস গুলো ছাড়া বাকি যে আইটেম গুলো আছে বা ইনগ্রেডিয়েন্ট গুলো আছে এগুলো যাবে। বাট আমি আমার ইনলসদের ওখানে দেখেছি যে তারা একটু মাংসের একটা ফ্লেভার আনার জন্য বা খাবারটাকে একটু মুখরোচক করার জন্য এই হোল স্পাইসেস গুলো ইউজ করে। মানে এখানে আছে এলাচ, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, একটু আছে কালো গোলমরিচ। মানে এক কথায় গরুর মাংসের রান্না করতে যেগুলো লাগে আমার সেগুলো আছে। এখানে আছে আমার তেজপাতা, এখানে আছে জিরা গুঁড়া, এটা হচ্ছে তেলে নেওয়া জিরা পাউডার। এখানে আছে টমেটো চপড, এখানে বেরেস্তা আছে, বেরেস্তাটা গার্নিশিং এর জন্য, এন্ড এখানে ধনিয়া পাতাটা আছে গার্নিশিং এর জন্য, আর যেটা সল্ট তো লাগবেই, কাঁচামরিচও আছে। হ্যাঁ কাঁচামরিচ আছে। ওকে, তাহলে আমরা শুরু করে দেই না? জি। এখন আমি এটাতে আপু অয়েল দিব, তেল পরিমাণ মতো, এটা যে যেরকম পছন্দ করে সে সেরকম দিতে পারে। কেউ বেশি খায়, কেউ একটু কম খায়, এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। জাস্ট আমার তেলটা গরম হয়ে গেলে আপু আমি যেটা করব, আমার যে হোল স্পাইসেস গুলো আছে এগুলো দিব। ফার্স্টে আমি তেজপাতাটাকে একটু ছিঁড়ে নিচ্ছি। সো আমি তেজপাতাটা দিয়ে দিলাম, এলাচ দিচ্ছি একটা, দারুচিনি একটা বড় এলাচ, আর আমি এখানে ছোট এলাচটা দিচ্ছি। ছোট এলাচটা আমি আর ফাটিয়ে দিব না, এটা আমি এমনি ইউজ করব। এখানে আছে লবঙ্গ, 2 পিস লবঙ্গ দিয়ে দিলাম। অ্যাজ আমার কোয়ান্টিটি কম আমি এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, হোল ব্ল্যাক পেপার। সবই গেল একটু একটু করে, একটা দুটো করে। তেলের মধ্যে দেওয়ার কারণও আছে যাতে আমার ফ্লেভারটা পুরো তেলে ছড়িয়ে যায়, ফ্লেভারটা ছড়িয়ে যাবে। ঠিক, জাস্ট তেলে দেওয়ার পর এটা আমরা 20 সেকেন্ড রাখবো। 20 সেকেন্ডের বেশি রাখবো না, তাহলে এটা ফুটবে। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ আমি এখানে 1 কাপ দিচ্ছি। অ্যান্ড দেন আমি এখন যেটা করব, এখানে সামান্য একটু সল্ট দিয়ে দিব, কারণ সল্টটা দিলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আচ্ছা, সামান্য পরিমাণ দিচ্ছি, পরে আমার লাগলে আমি আবার ইউজ করব। পেঁয়াজটাকে আমরা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। এটাকে টোটালি বেরেস্তার মতো করব না, বাট যখন ব্রাউন হয়ে আসবে তখন আমরা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, তখন আমরা একে একে সব ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করব। একটু একটু করে ভাজা হোক, তার এই ফাঁকে একটু তোমার গল্প শুনি। তুমি এখন মানে কি কি স্টেপ পার করে 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 আসলে এখন কিসে আছো, কোথায় আছো, কি করছো একটু শুনি। ওকে, আমি প্রফেশনাল শেফ কোর্স করেছি। আমার কিন্তু জেনারেল স্টাডি একদম পুরো আলাদা সেক্টরের। কোথায় ছিল? আমি ইংলিশ অনার্স করেছি। সো দ্যাট মনে হলো যে না, আমার ভালো লাগছে না, আমি একটু প্রফেশনটা চেঞ্জ করি। আর রান্না বান্নার প্রতি তো শখ ছোটবেলা থেকেই ছিল। সো রান্নার প্রতি যখন ভালোবাসা ছিল, প্লাস আমি দেখলাম যে না, রান্নাটা এখন শিল্পর দিকে আগাচ্ছে বা রান্নাটাকে মানুষ প্রায়োরিটি দিচ্ছে অনেক অনেক, তখন আমি চুজ করলাম যে না, আমি এই সেক্টরেই আমার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করব। সো এরপরে যেটা দেখা যায়, আমি বিভিন্ন শেফ কোর্স করি। আমি কুকিং এর কিছু লেভেলস আছে যেটা বাংলাদেশ টেকনিক্যাল বোর্ডের আন্ডারে, আমি ওখানে লেভেল 4 পর্যন্ত শেষ করেছি। অ্যান্ড দেন আমি প্রফেশনাল শেফ কোর্সও করেছি। দেন আমি যেটা করলাম, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা থেকে আমি ট্রেনিং নিয়েছি, প্লাস ওখানে আমি জবও করেছি।
আর ওটার পর এখন আমি PCA প্রফেশনাল কুকিং একাডেমিতে অ্যাজ এ শেফ ট্রেনার হিসেবে আছি। বাহ, চমৎকার জার্নির গল্প আসলে আমরা শুনে ফেললাম। কি আপু, আমার খুবই ভালো লাগলো। ওকে, কালারও আমরা গল্পের ফাঁকে ফাঁকে পেঁয়াজের কালারও চলে এসেছে। এখন আমি ফার্স্টে দিচ্ছি লাল মরিচ বাটা। বেসিক্যালি ঝালটা যার যার নিজের উপর ডিপেন্ড করবে। সো আমি একটু স্পাইসি করি, একটু লালটা একটু বেশি আছে, একটু ঝালটাও বেশি হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, কারণ আমি দিচ্ছি এখানে আদা বাটা, রসুন বাটা। আমি এখানে দিচ্ছি 1.5 চা চামচের মতো। এখন আপু আমরা দিয়ে দিচ্ছি এখানে ধনে বাটা আছে। সো আমি সামান্য পরিমাণ ধনিয়া বাটাটা দিব। বেসিক্যালি ধনিয়া বাটাটা বেশি দিব না, কারণ আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালচে করে ফেলে না? হ্যাঁ, ওর কালারটা যেহেতু কালচে। এখন তো খুব সুন্দর একটা রং এসেছে। হ্যাঁ, দেন আমি এখানে এখনই সামান্য পরিমাণে একটু জিরা পাউডার দিয়ে টালা দিচ্ছি। জিরা বাটাটা, এই জিরা পাউডারটা। হ্যাঁ, এটা আমি এখন ইউজ করলাম, আমি নামানোর আগে আরেকবার ইউজ করব। ওকে, এটাকে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। আচ্ছা, ওকে। এতে করে আমার মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা দূর হয়ে চলে যাবে। কালারটা অলরেডি খুব সুন্দর হয়ে গেছে। খুব আসলে সুন্দর বাটা রং। মশলার স্পেশালিটি এটাই। একটা ডিফারেন্ট একটা ফ্লেভারও পাওয়া যায়, কালারটাও আসে এত সুন্দর। এই পানিটা যখন কিছুটা শুকিয়ে আসবে, এই যে আমার পানিটা কিন্তু অলরেডি আপু শুকিয়ে আসছে, তেলটা ভেসে এসছে উপরে। এখন আমি এখানে এই যে চপ টমেটো এটা দিয়ে দিব। এখানে কয়টা টমেটো? এখানে দুটা মিডিয়াম সাইজের টমেটো। আমি ওটাকে সিডলেস করে নিয়েছি। মাঝে মাঝে আমি এখন যেটা করব, টমেটো দেওয়ার পর এটা দিয়ে এটাকে এভাবে করে ম্যাশ করে দেওয়ার ট্রাই করব। তাতে আমার পেঁয়াজটাও ভেঙে যাবে আর টমেটোটাও ভেঙে যাবে, টমেটোটাও স্ম্যাশ হয়ে যাবে। বাহ, রংটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার। ফ্লেভারটাও খুব ভালো আসছে, সুন্দর একটা, খুব সুন্দর। হ্যাঁ, তো আমার সামান্য আর একটু পানি লাগবে, কারণ আমার মশলাটা খুব ভালো মতো ভুনা করতে হবে। ঠিক আছে, আর লাগছে না। জাস্ট আলুটা এখনই অ্যাড করে দিব। এখানে আলুটা কিন্তু আমি পুরো ম্যাশ করিনি, আলুটা আমার এখানে আধা ভাঙা আছে। কতটুকু আলু আছে এখানে? এখানে আপু আমার অ্যারাউন্ড 250 থেকে 300 গ্রামের মতো আলু আছে। আলু আমি পুরাটাই দিব, কারণ এইটার মেইন টেস্টি জিনিসটা হচ্ছে আলু। আমরা মশলার সাথে আলুটাকে ভালোভাবে মানে চামচ দিয়ে মিশিয়ে নিব। আলুটাও সামান্য একটু ভুনা হবে, তারপর আমরা এখানে একবারে আমাদের ঝোলটা দিয়ে দিব। আচ্ছা, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আপু আমি পানি অ্যাড করব। আমি এখন একবারে ঝোল দিয়ে দিব, কারণ যেহেতু আলুটা আমার বয়েল, তো সেই ক্ষেত্রে আমার এক্সট্রা আর কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে, ওকে। আমরা পুরো ডুবো ঝোলই দিলাম আলুটার মধ্যে। ওকে, এখন আমি এই পর্যায়ে আপু একটু ঢেকে দিব। ঢেকে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব। এবার আমরা দেখব যে আমাদের ডিম আলুর ঘাটি চেহারা তো বড়ই সৌন্দর্য, বয়েলিং এ চলে আসছে। আমার ঝোলটাও কিন্তু আস্তে আস্তে টেনে যাচ্ছে। হ্যাঁ, টেনে যাচ্ছে, খুবই সুন্দর তার কালার। এবার আমরা ডিমটা দিব না? ডিম বেসিক্যালি অনেকে আছেন এভাবে ঢেলে দেয়, ওই জিনিসটা আসলে একদমই উচিত না, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুব বেশি থাকে। সো দ্যাট এই একটা করেও দিতে পারে, আবার এভাবে করে নিয়ে দুটা করেও দিতে পারে। আমি এটাকে আপু একটু ঢেকে দিব। আচ্ছা, একটু সময় আমরা ঢেকে রাখবো। এটা বেশি না, জাস্ট 5 মিনিটের জন্য। এন্ড এই পর্যায়ে কেউ চাইলে যদি মনে করে আমি আরেকটু স্পাইসি খাবো, সে ওখানে ওই যে এখানে যেরকম কাঁচামরিচ আছে, কাঁচামরিচ দিয়ে দিতে পারে। আপু আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, কারণ অলরেডি আমার এখানে ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে। হ্যাঁ, আমি এটাকে সুন্দর একটা রং, দেখতে কি চমৎকার লাগছে। এখান থেকে বেরেস্তা আছে, বেরেস্তা আমি খানিকটা হাফ আর কি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, একটু বেরেস্তা দিলাম। কেউ আবার চাইলে কিন্তু এটাতে ফোড়নও দিতে পারে। তাই না? হ্যাঁ। তো আপু যেহেতু আজকে খাবারটা আপনারা খাবেন, স্পাইস অ্যাড করব না লেস স্পাইসি রাখবো? একটু কাঁচামরিচ দেওয়া হোক, দেখতে তো সুন্দর লাগছে। ঠিক আছে, তাহলে আমি বেশি না, জাস্ট অল্প কয়েকটা দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি স্পাইসটা অ্যাড করেছি। এন্ড দেন সামান্য একটু কোরিয়ান্ডার লিফ মানে ধনিয়া পাতা কুচি আমি উপর দিয়ে দিলাম। ওকে, বাকিটা আমি যখন গার্নিশ করব তখন দিব। এন্ড দেন যেটা আমার মেইন, সেটা হচ্ছে প্রথমেই বলেছিলে তেলে নেওয়া জিরা গুঁড়া। একটু তখন দিয়েছো, লাস্টে একটু দিবে, এই হচ্ছে সেই লাস্টের
দিয়ে জিরা গুঁড়া জাস্ট আপনি ফ্লেমটা অফ করে দেন, আমি এটাকে ঢেকে রাখবো যাতে আমার ফ্লেভারটা বের না হয়। আর এখানে আরেকটা বিষয় আছে যে কোনো ফ্লেভার বা যে কোনো জিনিস রান্নার পর যদি আমরা ঢেকে 5 মিনিট রেখে দেই চুলা অফ করে, কালারটা কিন্তু সুন্দর থাকে, কালারটা ডিসকালার হয়ে যায় না। মোটামুটি ঢেকে রাখা 5 মিনিট কিন্তু আমাদের হয়ে গেল। ওয়াও, চমৎকার ফ্লেভার। এখন আমি এটা সার্ভ করে নিব। ওকে, সো আমি আগে যেটা করব আপু, ডিমটা আমি পরে উঠাবো, ফার্স্ট আমি আগে গ্রেভিটা দিয়ে নিব। ঘাটাটা আগে দিচ্ছি আমরা। যখন আমরা সার্ভ করব এখানে যে হোল স্পাইসেস দিয়েছি ওটা উঠে মানে ওটাকে অ্যাভয়েড করে দেওয়ার চেষ্টা করব, কারণ তা না হলে প্লেটে পড়বে কিছুটা হয়। কাঁচা মরিচ আর যে ধনেপাতাটা ইউজ করেছি, ধনেপাতা এমনিও এক্সট্রা দিব, বাট এইটার কালারটা আবার একটু ডিফারেন্ট। সো ইয়া, দ্যাটস ইট। এখন আমি এখান থেকে জাস্ট একটু উপর দিয়ে যেটা ধনিয়া পাতা সেটা গার্নিশ করে দিব। দ্যাটস ইট। তো আপু তৈরি হয়ে গেল ডিম দিয়ে আলুর ঘাটি। সুপ্রিয় দর্শক, দেখলেন তো, মানে শর্টকাট রান্না, কিন্তু এত সুন্দর একটা রেসিপি। সো এটা রান্না করে খাওয়াই উচিত, তাই না? দিনাজপুরের রেসিপি দেখে, দিনাজপুরের খাবার দেখে আমার মনে হলো যে দিনাজপুরের ভাদ্র মাসে মানে একটা উৎসব হয় যেখানে মেয়ের শ্বশুর বাড়িতে নানা রকম ফল ফলাদি পাঠানো হয়, তাই না? হ্যাঁ। সো এটা নিয়ে আমার একটা ছোট্ট কবিতা মনে পড়েছে। ভাদ্র মাস আইলি বাহে, ভাদ্দরিয়া কই, নয়া বউয়ের কুটুম আসিবে, সাথে আসিবে খই। বাহ, খুব সুন্দর। একটা ছোট্ট আর কি, খুবই সুন্দর আপু। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার দুটো রেসিপি আমরা পেয়ে গেলাম তোমার কাছ থেকে, তোমার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় বের করে দিয়েছো, সেই জন্য থ্যাংক ইউ অ্যাগেইন। আর তোমার যদি জিটিভির দর্শকদের জন্য কোনো কিছু বলার থাকে তো প্লিজ। জিটিভির সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সময় নিয়ে আমার এই দুটি রেসিপি দেখেছেন। আপু আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আর ধন্যবাদ জানাচ্ছি জিটিভিকে, এক্সপার্ট রান্না বান্নাকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। ওকে, থ্যাঙ্কস অ্যাগেইন। আবার আমাদের এই যাত্রাপথে কোনো একদিন তোমার সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। প্যালকা আর ডিম আলুর ঘাটি ছিল আমাদের আজকের দিনাজপুরের আয়োজনে। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন। টাটা।